খবর শুনছেন WM বাংলা নিউজ চ্যানেল থেকে। আজ 17 তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। খুন করে বাবরি মসজিদে কবর দেব, মরার আগে 100টা লাশ পুঁতব, হুমায়ুনের মন্তব্যে কমিশনে তৃণমূল। ভোটের আগে হুলস্থুল, এক রাতেই একে একে অসুস্থ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কারণ ঘিরে ঘোর রহস্য। যারা তাড়ানোর কথা বলছে ডিটেনশন ক্যাম্পে তাদের পাঠাবো, বিজেপিকে নিশানা করে আক্রমণাত্মক মমতা। হিংসা দমনে বিশেষ বুলেট প্রুফ সাজোয়া যানের টহল কলকাতা রাজপথে, ভোটের আগে নিরাপত্তার বজ্রআটুনি কমিশনের। নন্দীগ্রামে পাল্টে যাবে সব হিসেব, গুরু শুভেন্দুকে 30,000 ভোটে হারানোর চ্যালেঞ্জ শিষ্য পবিত্রের। সমীকরণ বদলাচ্ছে ধূপগুড়িতে, তৃণমূলকে বিরাট ধাক্কা দিয়ে বিজেপির ছায়ায় শতাধিক পরিবার। নীতিশ আউট, সম্রাট ইন, বিহারের রাজনীতিতে রাজকীয় পালাবদল, এনডিএ জোটে এবার চালকের আসনে বিজেপি। নববর্ষের শুভেচ্ছাতেও রাজনীতির লড়াই, মোদীর মুখে ঐতিহ্য, মমতার কণ্ঠে প্রতিবাদ। 230 আসন তো নিশ্চিত, কেউ আটকাতে পারবে না, ভোটের 8 দিন আগে বোমা ফাটালেন অভিষেক। ভোটের দিন এলাকায় এলাকায় সেনার পাহাড়, আপনার জেলায় কত কোম্পানি বাহিনী থাকছে রইল তালিকা। ধেয়ে আসছে রাক্ষসে কালবৈশাখী, তোলপাড় হবে রাজ্য, প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে কমলা সতর্কতা জারি। শুভেন্দুর গড়ে বিশেষ নজর, হিংসা রুখতে জিরো টলারেন্স, নন্দীগ্রাম মোথাবাড়িতে কত বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কি দৌড়ে সরছে মুসলিম ভোট ব্যাংক, জানুন 160 আসনের সমীকরণ। মমতার দয়ায় বাংলায় বাড়ছে বিজেপি, মুসলিমদের গরু ছাগল ভাবেন মুখ্যমন্ত্রী। প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে 40,000 রাজ্য পুলিশ, কোন জেলায় কত। এটা কাটতে পারবো না, জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর। মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া, তিনি এলেন, দেখলেন এবং অত্যন্ত বিনীতভাবে প্রত্যাখ্যান করলেন। শ্রীনগরে কাশ্মীর হাটে নো ইউর আর্টিজেন্স অনুষ্ঠানের উদ্বোধনে গিয়ে জম্মু ও কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ যা করলেন তা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। শ্রীনগরের কেন্দ্রস্থলে অবস্থিত কাশ্মীর হাটে একটি প্রদর্শনী উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে। ভিডিওতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কাঁচি হাতে ফিতের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু কাছে যেতেই তিনি লক্ষ্য করেন ফিতেটি গেরুয়া, সাদা এবং সবুজ রঙের, যা হুবহু ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি। মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ান তিনি। অত্যন্ত শান্ত অথচ দৃঢ় গলায় কর্মকর্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ইয়ে নেহি কাট সকতে হাম, এটি আমি কাটতে পারবো না। এরপরই তিনি নির্দেশ দেন, ইসকো ওয়াহা সে খোল দিজিয়ে, দোনো সাইড সে খোল দিজিয়ে, এটা দুই দিক থেকে খুলে দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আধিকারিকরা ফিতেটি না কেটেই দুই প্রান্ত থেকে খুলে দেন এবং প্রদর্শনীটি উন্মুক্ত করা হয়। তার সঙ্গে ছিলেন
উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং তার উপদেষ্টা নাসির আসলাম ওয়ানি। কয়লা সিন্ডিকেটে 650 কোটির দুর্নীতি, ইডির হাতে চাঞ্চল্যকর নথি। এবার কি রাঘব বোয়ালদের পালানোর পথ বন্ধ? বাংলার কয়লাকাণ্ডে 650 কোটির পাপ, পশ্চিমবঙ্গে কয়লা পাচার এবং সিন্ডিকেট চক্র নিয়ে তদন্তে নেমে ফের বিস্ফোরক দাবি করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই চক্রের মাধ্যমে অন্তত 650 কোটি টাকা নয়ছয় করা হয়েছে। বুধবার শহর কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি এবং বাজেয়াপ্ত নথিপত্র খতিয়ে দেখে এই বিপুল অঙ্কের দুর্নীতির হিসেব পেশ করেছেন তদন্তকারীরা। কালো টাকা সাদা করার কৌশল, দুর্নীতির এই টাকা ভুয়ো সংস্থা বা শেল কোম্পানির মাধ্যমে সম্পত্তিতে বিনিয়োগ করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। বিদেশে অর্থ পাচার, তদন্তকারীদের সন্দেহ 650 কোটির একটি বড় অংশ বিদেশেও পাচার করা হয়ে থাকতে পারে। ইডির নজরে প্রভাবশালীরা। তদন্তকারী সংস্থা জানিয়েছে, বাজেয়াপ্ত করা ডায়েরি এবং ডিজিটাল তথ্য প্রমাণ থেকে বেশ কিছু প্রভাবশালী নাম সামনে এসেছে। সূত্রের খবর, খুব শীঘ্রই এই দুর্নীতির জালে জড়িয়ে থাকা আরও বেশ কয়েকজনকে তলব করতে পারে ইডি। ইতিমধ্যে কয়েকজন অভিযুক্তকে জেরা করে এই 650 কোটি টাকার লেনদেনের যোগসূত্র মেলা শুরু হয়েছে। বিরোধীদের আক্রমণ, এই তথ্য সামনে আসতে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীদের দাবি, কয়লার কালো টাকায় অনেকেরই পকেট ভরেছে, এবার আসল সত্যিটা সামনে আসুক। অন্যদিকে শাসক শিবির থেকে বরাবরের মতোই একে রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিহিত করা হয়। অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না। মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়ে মুখ খুললেন সিইও। রাজ্যে বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহের মধ্যেই এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশি ঘিরে তৈরি হলো চরম বিতর্ক। বুধবার উত্তর দিনাজপুরে এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ তুলে জানান যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার গাড়ি আটকানোর চেষ্টা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা করে। নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী একে পক্ষপাতমূলক আচরণ বলে অভিহিত করেছেন। জনসভা থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আজ বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনী আমার গাড়ি চেক করার চেষ্টা করেছিল। আমি বলবো, যদি দাম থাকে তবে রোজ আমার গাড়ি চেক করুন, আমার কিছু যায় আসে না। এই নিয়ে সিইও মনোজ আগরওয়াল বলেন, আমার কাছে এমন কোনো খবর নেই। আমি তো শুনিনি যে মুখ্যমন্ত্রী গাড়ি সার্চ করা হয়েছে। যদি কোনো ভিভিআইপি গাড়ি সার্চ হয় তাহলে আপনাদের কাছে সেই খবর থাকবে, কিন্তু আমি তেমন কোনো খবর পাইনি। আজকে ডিজি সিপি সবাই এসেছিলেন। যদি সার্চ হয়েও থাকে তবে সেটা নিয়মের মধ্যেই পড়ে। কেন্দ্রীয় বাহিনী তাদের কর্তব্য পালন করেছে। নির্বাচন নিয়ে তিনি বলেন, যদি কেউ মনে করেন বুথে ঢুকে অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না। নির্বাচনের মুখে রাজ্যের প্রশাসনিক প্রধানের গাড়ি আটকানোর এই চেষ্টা ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যেখানে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে, সেখানে খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেদ করে এই ধরনের পদক্ষেপ কেন নেওয়া হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন যে এই ধরনের পদক্ষেপ করে তাকে আটকানো সম্ভব নয়। তেহরান পৌঁছলেন পাক সেনাপ্রধান আসিম মনির। ইউনিফর্ম পরেই নামলেন বিমান থেকে। কি বার্তা পাঠালো আমেরিকা? ইরান পৌঁছলেন পাকিস্তানি সেনাপ্রধান আসিম মনির। তেহরানকে আমেরিকার বার্তা পৌঁছে দিতে গেলেন তিনি। যুদ্ধ সমাপ্তির পথে বলে এদিনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে বিচার বিশ্লেষণের মধ্যেই তেহরান পৌঁছে গেলেন মনির। সেখানে তার সঙ্গে রয়েছেন পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মহসিন নকভি। পাকিস্তানের দাবি, আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করতেই তেহরান গিয়েছেন মনির। ছবিতে সেনার ইউনিফর্মেই দেখা গিয়েছে মনিরকে। সেখানে তাকে স্বাগত জানাতে আসেন পাকিস্তানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। তবে আমেরিকার তরফে কি বার্তা পাঠানো হয়েছে তেহরানকে তা এখনো পরিষ্কার নয়। এর আগে ইসলামাবাদে শান্তি বৈঠক হলেও আমেরিকা এবং ইরানের মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। নতুন করে ফের বৈঠকের প্রস্তুতি চলছে। আবারও ইসলামাবাদেই দুই দেশের মধ্যে বৈঠক হতে পারে। আগামী দুদিনের মধ্যে সমঝোতা হয়ে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিজেই। নিউ ইয়র্ক পোস্টকে তিনি বলেন, আপনাদের ওখানে ইসলামাবাদ থাকা উচিত। আগামী দুদিনের মধ্যে কিছু হতে পারে ওখানে, আমরাও সেখানে যেতে আগ্রহী।